আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় অভিভাবকবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ক্লাস। সেটা হচ্ছে ৭ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। আমরা ইতিমধ্যে ৯ নভেম্বর ২০২৩ সাল থেকে অলরেডি আমাদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন অলরেডি শুরু হয়ে গেছে। এই বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের একটি থিম যেটা নিয়ে আমরা আমাদের ১ম ক্লাস এবং ২য় ক্লাস এবং ৩য় ক্লাসে আমাদের মূল্যায়ন করা হবে। সেই বিষয়টার সমাধানটা কি হবে? কিভাবে আমরা সামষ্টিক মূল্যায়নটা করব? এই বিষয়টি নিয়ে আজকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য এই ক্লাসটি উপস্থাপন করছি। থিম ১ সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় হেল্প ডেস্ক। এটা ছিল আমাদের ১ম থিম। এই থিমের উপরে আমরা দলগতভাবে কাজটা করার জন্য এগুলা আসলে কি এই বিষয়ে বিস্তারিত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একেবারে ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু তোমাদের ক্লাসে গিয়ে যে ১ম যে সেশনটা রয়েছে, ২য় সেশনটা রয়েছে, ৩য় সেশনটা রয়েছে, এখানে কি করতে হবে? স্যাররা যে নির্দেশনা দিবে, তুমি সহজে এর উত্তরগুলো বের করতে পারবে। তো এখানে কাজ ১ সাইবার নিরাপত্তাজনিত ঝুঁকি চিহ্নিত করা। তাইলে ১ম এ আমরা ঝুঁকিটা চিহ্ন করব। সাইবার নিরাপত্তাজনিত ঝুঁকি কি আছে? আমাদের জন্য বিপদ কি আছে? এটা আমরা ১ম এ চিহ্নিত করব। তো দেখো পরিবারের সদস্যরা এবং আশেপাশের মানুষজন সাইবার নিরাপত্তাজনিত কি ঝুঁকির সম্মুখীন হয় তার নিচের অভিজ্ঞতা থেকে চিহ্নিত করতে হবে। তো নিচে তোমাদের জন্য সাইবার নিরাপত্তাজনিত কিছু ঝুঁকি উল্লেখ করা হলো। তোমরা চাইলে এগুলো খাতায় নোট করে নিতে পারো এবং পরীক্ষার দিন শিক্ষককে উপস্থাপন করতে পারো। ঠিক আছে? আমরা এই ক্লাসটি এত বড় হবে না। দ্রুত শেষ করব। তোমরা একটু খেয়াল রাখবা। যেই সমস্যাগুলো তোমরা বুঝবে না, আমাকে কমেন্টস করে জানাবে। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়েও নিতে পারো। তাহলে তুমি এটা বা খাতায় নোট করে রাখো। বারবার দেখি ভিডিওটা, খাতায় নোট করে নাও। তো পরিবারের সদস্যরা এবং মানুষজন সাইবার নিরাপত্তাজনিত যেসব ঝুঁকির সম্মুখীন হয়, ঠিক আছে? পরিবারের সদস্যরা, আশেপাশের মানুষজন সাইবার নিরাপত্তাজনিত নিম্নলিখিত ঝুঁকির সম্মুখীন হতে পারে। আমাদের আশেপাশে আমাদের পরিবারের সদস্যরা, মানুষজনেরা, হ্যাঁ? কি ঝুঁকির সম্মুখীন হতে পারে? প্রথমত হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি। ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে তোমার। হ্যাকারেরা পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নাম্বার, ইমেইল ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড নম্বর ইত্যাদি চুরি করতে পারে। এই তথ্য ব্যবহার করে তারা পরিবারের সদস্যদের পরিচয় চুরি করতে পারে এবং তাদের নামে ঋণ নিতে পারে, তাদের বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপ চালাতে পারে। ১ নাম্বার। তারপরে ২ নাম্বার হচ্ছে অপব্যবহারমূলক সামগ্রীতে অ্যাক্সেস। হ্যাকারেরা পরিবারের সদস্যদের জন্য ক্ষতিকর এবং অপব্যবহারমূলক সামগ্রী যেমন শিশু যৌন নির্যাতনের সামগ্রী, প্রচারমূলক সামগ্রী, তারপরে হচ্ছে বা ম্যালওয়্যার অ্যাক্সেস হতে পারে। এই সামগ্রী পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাদের অপরাধের শিকার হতে পারে। এগুলো আমি আসলে একেকটা বিস্তারিত আলোচনা করব না। জাস্ট আমি একটু পড়ে যাচ্ছি যেগুলো আমি নোট করেছি বা আমি সংগ্রহ করে তোমাদের জন্য উত্তরগুলা রেডি করেছি। ঠিক আছে? পুরোটা বিস্তারিত আসলে করতে গেলে সময় লাগবে এবং ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমার বন্ধুরা দেখো ৩ নাম্বার হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে। হ্যাকারেরা পরিবারের সদস্যদের আর্থিক তথ্য চুরি করে তাদের অর্থনৈতিক ক্ষতি করতে পারে। তারা পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করতে পারে, তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারে এবং তাদের নামে ঋণ নিতে পারে। ঠিক আছে? তোমরা এগুলো একটু করে বুঝে নিও আসলে বিস্তারিত। সামাজিক ক্ষতি, হ্যাকারেরা পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তাদের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তারা পরিবারের সদস্যদের নামে ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে বা তাদের বিরুদ্ধে অপবাদ দিতে পারে। এটা হচ্ছে সামাজিক ক্ষতি। তারপর হচ্ছে নিরাপত্তা ঝুঁকি। হ্যাকারেরা পরিবারের সদস্যদের ডিভাইসগুলোতে ম্যালওয়্যার বা অন্যান্য ক্ষতিকারক সফটওয়্যার ইনস্টল করতে পারে। এই সফটওয়্যার পরিবারের সদস্যদের ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করতে, তাদের ব্যক্তিগত তথ্য চুরি করতে বা তাদের ডিভাইসগুলোকে ক্ষতিগ্রস্ত করতে ব্যবহার করতে পারে। তাহলে আমরা এই ৫ টি নিরাপত্তা ঝুঁকি জানলাম। এবার আসা হচ্ছে কাজ ২। প্রতিটি সাইবার নিরাপত্তা ঝুঁকি কিভাবে মোকাবেলা করা যায়? এই যে আমাদের এই বিপদগুলো হতে পারে, হ্যাকাররা আমাদের এই ক্ষতিগুলো করতে পারে। এখন এটা থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায় কি? কিভাবে আমরা এটা মোকাবেলা করব? বা এটা থেকে আমরা কিভাবে নিজেকে সেভ করব? আসো, এ বিষয় নিয়ে আলোচনা করি। এই ঝুঁকিগুলো এড়াতে পরিবারের সদস্যদের, আশেপাশের মানুষজনকে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে হবে এবং নিরাপদ আইন, অনলাইন ব্রাউজিং এবং ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ডের মতো গোপনীয় তথ্য সুরক্ষিত রাখার জন্য পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত টিপসগুলি পরিবারের সদস্যদের এবং আশেপাশের মানুষজনকে সাইবার নিরাপত্তার ঝুঁকি এড়াতে সাহায্য করতে পারে। এর নিম্নে যে আমরা বিষয়গুলো উল্লেখ করব। আমি আসলে বিস্তারিত একটা করে উল্লেখ করব না। জাস্ট আমি রিডিংটা পড়ে যাচ্ছি। তোমরা এখান থেকে পড়ে তোমরা নোট করে নিবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। ঠিক আছে?
তাহলে আপনার পাসওয়ার্ডগুলো কমপক্ষে ১২ অক্ষরের দীর্ঘ হওয়া উচিত এবং এতে সংখ্যা, অক্ষর, বিশেষ অক্ষরগুলির মিশ্রণ থাকা উচিত। আপনার পাসওয়ার্ড একই না হওয়া উচিত। এখানে বুঝাচ্ছি যে তোমার পাসওয়ার্ড যেটা দিবা সেটা হচ্ছে মিনিমাম সর্বনিম্ন ১২ উপরে ৩২। আমরা পড়েছি যেটা হচ্ছে সর্বনিম্ন ৮ এবং সর্বোচ্চ হচ্ছে ৩২। এখানে আমরা উল্লেখ করেছি ১২। যেখানে সংখ্যা থাকবে, অক্ষর থাকবে, বিভিন্ন অক্ষর, সংখ্যা মিশ্রণ, সিম্বল মিক্স করে তোমাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপর হচ্ছে টু ফ্যাক্টর প্রমাণীকরণ ব্যবহার করুন। টু ফ্যাক্টর প্রমাণীকরণ আপনার অ্যাকাউন্টগুলিকে আরো সুরক্ষিত করে। যখন আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করেন তখন আপনাকে আপনার পাসওয়ার্ডের পাশাপাশি ২য় ফ্যাক্টর যেমন একটি ওটিপি, একটি বারকোড প্রদান করতে হয়। এটা হচ্ছে যেটা তোমার ইমেইল যখন দিবা তুমি ওখানে তুমি টু ফ্যাক্টর এটা যদি একটু অপশন আছে এটা চালু করে দাও তাহলে তোমার ইমেইলটা কেউ হ্যাক করতে পারবে না। ঠিক আছে? তারপর ৩ নাম্বার হচ্ছে আপনার অ্যাপ এবং সফটওয়্যার আপডেট করুন। তোমার কম্পিউটারের ভিতরে, তোমার মোবাইলের ভিতরে যে সফটওয়্যারগুলো আছে এগুলাকে তোমাকে নিয়মিত আপডেট রাখতে হবে। আপডেটগুলি প্রায়শই নিরাপত্তা সংশোধনগুলি অন্তর্ভুক্ত করে যা আপনার ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এখানে আমি আপনি সম্বোধন করে মূলত তোমাদেরকে ক্লাসটি তৈরি করেছি। কারণ এখানে আমার অনেক স্যারেরা থাকবে, আমার অনেক শিক্ষক থাকবে, আমার অভিভাবক থাকবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো, অপরিচিত লিঙ্ক বা ইমেইলগুলোতে ক্লিক করবেন না। হ্যাকাররা প্রায়শই অপরিচিত লিঙ্ক, ইমেইলগুলো ব্যবহার করে ব্যবহারকারীদের ম্যালওয়্যার বা অন্যান্য ক্ষতিকারক সফটওয়্যার ইনস্টল করতে। তোমার ইমেইলে বিভিন্নভাবে তোমাকে বিভিন্ন ক্লিক করবে, তুমি ৫০,০০০ টাকা পেয়েছো বিকাশ থেকে, হ্যাঁ? এভাবে বিভিন্ন লোভনীয় পোস্ট দিয়ে লোভনীয় লিঙ্ক তোমার মেইলে পাঠাবে, তোমার মেসেঞ্জারে দিবে, হোয়াটসঅ্যাপে দিবে। তখন তুমি ওটাতে যদি ক্লিক করো তাহলে সাথে, সাথে তোমার সামাজিক যোগাযোগের মাধ্যম Facebook, Twitter, Instagram, ইমেইল হ্যাক হয়ে যাবে। সামাজিক মিডিয়াতে সতর্ক থাকুন। সামাজিক মিডিয়াতে আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করার সময় সতর্ক থাকুন। আপনার জন্ম তারিখ, ঠিকানা, ফোন নাম্বার ও অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না। তাহলে সামাজিক যোগাযোগের মাধ্যমটা আমরা ব্যবহার করব কিন্তু এমন কিছু তথ্য আমরা প্রকাশ করব না যেটা দিয়ে আমার ক্ষতি হতে পারে। ঠিক আছে? যেমন হচ্ছে তোমার পাসওয়ার্ড, তারপরে যে তোমার ফোন নাম্বার, তোমার ইমেইলের পাসওয়ার্ড এগুলো অনেকগুলো বিষয় আমরা এগুলো লক্ষ্য রাখবো এবং খেয়াল রাখবো। এরপরে আসো সবগুলো সাইবার নিরাপত্তা ঝুঁকি আলাদা, আলাদা নাম্বারিং বা কোডিং। মনে করো তোমার যে ইতিমধ্যে যে আমরা একটা, একটা করে ২ টা, ২ টা করে ১, ২, ৩ করে যে নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এগুলাকে তোমাকে সিরিয়াল করে একটা কোড করতে হবে। ঠিক আছে? একটা খামে ভরে, ভরে তোমাকে আলাদা, আলাদা করে এগুলা করতে হবে। তো ব্যক্তিগত তথ্য চুরি, অপব্যবহারমূলক সামগ্রীতে অ্যাক্সেস, অর্থনৈতিক ক্ষতি, সামাজিক ক্ষতি, নিরাপত্তা ঝুঁকি। এগুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করেছি। তোমরা এগুলা দেখে বা স্ক্রিনশট দিয়ে বা তোমরা এগুলা খাতায় নোট করে তারপরে তোমরা মূল্যায়নের জন্য প্রস্তুতি নিবে। এই পর্যায়ে আমরা সবগুলো সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার উপর উপায়গুলো আলাদা, আলাদা ভাবে খামে ভরে সেগুলোকে নাম্বারিং করব। তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি ঝুঁকি মোকাবেলায় কি, কি করণীয় সেটিও বিস্তারিত দেওয়া হলো। ব্যক্তিগত তথ্য চুরি মোকাবেলায় করণীয়। তাহলে আমরা এখানে আমাদের ব্যক্তিগত তথ্যগুলো যে হ্যাকাররা নিয়ে যাবে, আমাদেরকে বিপদে ফেলবে। তখন এটা আমাদের কাজ কি? আমাদের করণীয় কি? আমরা এটা থেকে কিভাবে রক্ষা পাবো? এবার এগুলো নিয়ে আরেকটু করে আলোচনা করি। ইতিমধ্যে আরো এগুলো আলোচনা করেছি। তো আমি শুধু জাস্ট রিডিংটা পড়ে যাচ্ছি। দেখো এখানে শুধু অ্যা ১ নাম্বার ২ নাম্বার এগুলো আলোচনা করে যাচ্ছি আবার। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, টু ফ্যাক্টর প্রমাণিক ব্যবহার করা, তারপর হচ্ছে অ্যাপ বা সফটওয়্যার সবসময় আপডেট রাখা, অপরিচিত লিঙ্ক ইমেইলগুলোতে ক্লিক না করা, সামাজিক মিডিয়াগুলোতে সতর্ক থাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা Facebook, Twitter, Instagram, WhatsApp, তারপরে যে ইমো, হ্যাঁ? মেসেঞ্জার এগুলোকে আমরা বলছি। তারপরে হচ্ছে ডিভাইসগুলোকে সিকিউর করুন। ঠিক আছে? তারপর আপনার ডিভাইসগুলো একটি ভালো অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার ইনস্টল করুন এবং এটি সর্বদা আপডেট রাখুন। তাহলে তোমার যে ডিভাইসগুলো রয়েছে, তোমার মোবাইলে রয়েছে, কম্পিউটার রয়েছে, তুমি যে সারাক্ষণ নেট ব্যবহার করো, হ্যাঁ? এখানে তুমি অ্যান্টিভাইরাস ব্যবহার করবে। খুব ভালো মানের অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার যখন ব্যবহার করবা, এটাকে নিয়মিত আপডেট রাখবা, তাহলে কিন্তু কি হবে না? ওরা কিন্তু তোমার ডিভাইসগুলোকে হ্যাক করতে পারবে না। তারপর হচ্ছে নেটওয়ার্ককে সুরক্ষিত রাখুন। আপনার নেটওয়ার্ককে সুরক্ষিত রাখুন। যেমন আপনার ওয়াইফাই নেটওয়ার্কের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং আপনার রাউটারের নিরাপত্তা সেটিং গুলো পরীক্ষা করা। তাইলে আমরা যারা নেটওয়ার্কে আমরা যে ওয়াইফাই ব্যবহার করি, আমাদের ওয়াইফাই এর যে পাসওয়ার্ডটা আছে, এটাও আমাদেরকে খুব শক্তিশালী করতে হবে এবং রাউটারের যে সেটিং গুলো রয়েছে, এগুলো যাতে কখনো হ্যাক না হয় বা সেটিং গুলো মজবুত করে রাখতে হবে।
তারপরে ৮ নাম্বার হচ্ছে আপনার অনলাইন কার্যকলাপ পর্যবেক্ষণ করুন। ঠিক আছে? আপনার অনলাইন অ্যাকাউন্টগুলোতে প্রবেশের জন্য আপনার ব্যবহার করা ডিভাইসগুলো এবং অ্যাপগুলি পর্যবেক্ষণ করুন। যদি আপনি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন তাহলে অবিলম্বে আপনার অ্যাকাউন্টগুলোকে সুরক্ষা পরীক্ষা করুন। ঠিক আছে? তো আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করব, ব্যবহার করার পরে যদি আমাদের Facebook এ যদি অ অ কোনো আমরা কোনো কিছু লক্ষ্য করি, আমার কথা মতো চলতেছে না, কেউ যেন পুশ করতেছে, এই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা এটা সাথে এটা আমরা সেটিং গুলো পরীক্ষা করব, পাসওয়ার্ড পরিবর্তন করে দেব। তো এরপর হচ্ছে অনলাইনে অর্থনৈতিক ক্ষতি এড়াতে করণীয়। এই ঘুরে ফিরে আমাদের এই কথাগুলো আসছে। যেটা হচ্ছে অনলাইনে অর্থনৈতিক ক্ষতি এড়াতে নিম্নলিখিত বিষয়গুলোকে সচেতন থাকা এবং সতর্কতা অবলম্বন করা জরুরি। যেমন এখানে একই কথা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, টু ফ্যাক্টর ব্যবহার করা, তারপরে অ্যাপ এবং সফটওয়্যার গুলোকে আপডেট রাখা, অপরিচিত লিঙ্ক, ইমেইলে ক্লিক না করা, সামাজিক মিডিয়া গুলোতে সতর্ক থাকা। এই কথাগুলো ঘুরে ফিরি আসছে। তারপরে হচ্ছে দেখো আপনার অনলাইন কেনাকাটার জন্য একটি নিরাপদ পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন। যেমন আমরা যে অনলাইনের মাধ্যমে যে কেনাকাটা করে থাকি, হ্যাঁ? ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে নিরাপদ বিকল্প। যদি সম্ভব হয় তাহলে আপনার ক্রেডিট কার্ডের জন্য একটি ডেবিট কার্ড ব্যবহার করুন। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার অনলাইন কেনাকাটার জন্য একটি নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করুন। ওয়েবসাইটে URL, HTTP থাকা উচিত এবং ওয়েবসাইটের লোগোতে একটি তালা চিহ্ন থাকা উচিত। তাহলে আমরা যে বিভিন্ন অনলাইন থেকে যে আমরা বিভিন্ন কেনাকাটা করে থাকি, বিভিন্ন অনলাইনে আমরা অর্ডার করি, জিনিসপত্র কিনে থাকি। এটা কিন্তু সঠিক ওয়েবসাইট লাগবে। যেগুলো পরিচিতি ওয়েবসাইট এবং এগুলোর URL আছে, HTTP আছে এবং ওয়েবসাইটের লোগোতে একটি তালা চিহ্ন আছে। তাহলে বুঝবা এগুলো হচ্ছে আসলে সঠিক। বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন মিথ্যা লোগো দিয়ে মিথ্যা দিয়ে তোমার কাছ থেকে টাকা হাতিয়ে নিবে। আসলে তোমাকে কোনো কাজ দিবে না। যেমন একটা মোবাইলের দাম আছে ৳৩০,০০০ তোমাকে বলতেছে এটা ৳১৫,০০০ দিয়ে একটা এড দিয়ে দিল। তুমি আসলে এটা চিনলা না আসলে কি অরিজিনালি এটা ওয়েবসাইট? না বুঝে তুমি কিনে ফেললা তাহলে তুমি এখানে প্রতারিত হবা। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার অনলাইন কেনাকাটার জন্য একটি নির্ভরযোগ্য কোম্পানি নির্বাচন করুন। আ কোম্পানির পরিষেবা সম্পর্কে অনলাইনে রিভিউ পড়ুন। তাহলে তুমি যে অনলাইন থেকে যে জিনিসপত্রগুলো কিনতেছ, আসলে এটার যে কোম্পানিটা কি আসলে সঠিক? ওদের Facebook পেজ গুলা দেখবা। তারপরে ওরা যে বিভিন্ন মালামালগুলা বিক্রি করেছে, ওদের জিনিসপত্র বিক্রি করেছে, মানুষেরা কিভাবে এখানে কমেন্টস করেছে, রিভিউ দিয়েছে। এগুলা দেখবা মালের গুণাগত মান কিরকম, তারপরে কোম্পানিটা কি ধরনের, হ্যাঁ? যেমন আমরা দারাজ থেকে কিনি, তারপরে আমরা বিক্রয়.com থেকে কিনি। ঠিক আছে? বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। তবে পরিচিত যারা আসলে সত্যিকারের ব্যবসায়ী তারা কখনো প্রতারণা করে না। তো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আপনার অনলাইন কেনাকাটার জন্য একটি ডেলিভারি ঠিকানা ব্যবহার করুন, যা আপনার বাসস্থানের ঠিকানা নয়। তাহলে তুমি অনলাইন থেকে যদি কোনো কি বলে অনলাইন থেকে যদি কোনো কেনাকাটা করে থাকো, কোনো জিনিসপত্র ক্রয় করে থাকো, তাহলে অবশ্যই তোমাকে তোমার বাড়ির ঠিকানা তুমি ব্যবহার করবে না। তুমি যেকোনো একটা দোকানের ঠিকানা ব্যবহার করবা বা তোমার বাজারের কোনো পরিচিত দোকানের ঠিকানা দিবা। তখন বা তোমার স্কুলের ঠিকানা দিবা। ওখানে তোমার মালামালটা চলে আসবে। এটি আপনার ব্যক্তিগত তথ্য গোপন রাখতে সাহায্য করবে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো। এই বিষয়গুলো তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ো, বারবার ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আজকে আমরা ৭ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির থিম ১ নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাস থাকবে আমাদের হচ্ছে থিম ২। থিম ২ নিয়ে আসলে কি বিষয় এগুলো বিস্তারিত আলোচনা থাকবে। তোমরা অবশ্যই দেখবা। আর আমি অ্যাম ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেব। তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করেও দেখেও ভিডিওটা দেখে নিতে পারো। আর আমাদের প্রিয় স্যারেরা যারা রয়েছেন আপনাদের জন্য নির্দেশিকাটাও আমি লিংকে দিয়ে দেব ৭ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির অ্যাম উম সা শিখন শিখন সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশিকা রয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ওইটাও আমি লিংক দিয়ে দেব। আপনারা কষ্ট করে দেখে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।